হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 8-এর অঙ্ক নিয়ে চলে এসেছি। ক্লাস 8-এর কোর্স থেকে 10.1-এর যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমরা গত ক্লাসে দিয়ে দিয়েছি। তো আজকে সেই ত্রৈরাশিক অঙ্কেরই কোর্স থেকে 10.2-এর পেজ নম্বর 103-এর যে অঙ্কগুলো, সেগুলো শুরু করব। তো চলো আজকে শুরু করি। তোমরা কি করবে? তোমরা অবশ্যই খাতার পেনটা সাথে নিয়ে বসবে। আমি যখন অঙ্ক করাবো তখন সেটা বুঝে বুঝে খাতায় টুকে নেবে, ঠিক আছে? দেখো, একের অঙ্কটা আমি পড়ছি। গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, ঠিক হয়েছে। 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারে। আচ্ছা, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি শেষ করবেন, সেটা ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। দেখো, প্রত্যেকটা অঙ্কেরই শুরুতে আমরা কি যে শর্তগুলো দিয়ে দিয়েছে, সেই শর্তগুলোকে গণিতের ভাষায় সাজিয়ে নেব। আমরা এই গণিতের ভাষায় সাজিয়ে এর আগে অনেক অঙ্ক করেছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো। আচ্ছা, এখানে যে রাশিগুলো দিয়ে দেবে, সেই রাশিগুলোকে আমাকে এখানে সাজাতে হবে। দেখো, এর আগের অঙ্কগুলো দুটো রাশি নিয়ে কাজ করেছি। এখানে দেখো 3টি রাশি দিয়েছে। কি কি? একটা 14 জন লোক মানে লোক সংখ্যা, একটা দৈনিক 4 ঘন্টা করে মানে দৈনিক কাজের সময়, আরেকটা হচ্ছে 15 দিনের সম্পূর্ণ কাজ মানে সম্পূর্ণ সময় যেটা লাগবে সেটা। তার মানে এইটাকে আমরা লিখে নেব। আর এর মধ্যে একটা জিনিস খেয়াল রাখবে, যেটা বার করতে বলবে সেটাকে একদম ডান দিকে রাখবো। তাহলে কি বার করতে বলেছে? দেখো, 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি শেষ করবেন। তার মানে আমাকে এখানে দিন সংখ্যা বার করতে বলেছে বা সময় বার করতে বলেছে। সময় বার করতে বলেছে, সেটা কিসে আছে? দিনে আছে। আর একটা কি লোক সংখ্যা আছে, লোক সংখ্যা, সেটা কিসে আছে? জোনে। এককগুলো আমরা ব্যাকে লিখে দেব। আর মাঝখানে কি রাখবো? দৈনিক কাজের সময়। কেমন? দৈনিক কাজের সময়, সেটা কিসে আছে? একক ঘন্টায়। ঠিক আছে, এবার যে শর্তগুলো দিয়েছে সেটা আমরা সাজাবো। প্রথম শর্তটা কি বলেছে? 14 জন লোক 4 ঘন্টা করে 15 দিন। 14 জন লোক 4 ঘন্টা করে কাজ করে, তাহলে কাজটি শেষ হয় 15 দিনে। এইবার যদি 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করে, তবে কতদিন লাগবে সেটাই তোমাকে বার করতে বলেছে। এটা ব্র্যাকেটে আমরা এক্স লিখে নেব, ঠিক আছে? দেখো, এই অঙ্ক ত্রৈরাশিক নিয়মের অঙ্ক মানেই তোমাকে প্রথমে সম্পর্ক বার করতে হবে। সম্পর্ক যখন বার করবে, সরল সম্পর্ক হয়, একটা ব্যস্ত সম্পর্ক হয়। সে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক বার করে তারপরে অঙ্কটা করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। আমি খুব সহজভাবে তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেবো। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এখানে আগে আমরা যখন দুটো শর্ত নিয়ে মানে দুটো রাশি নিয়ে যখন আমরা সম্পর্ক বার করেছি, তখন সোজাসুজি বার করেছি যে এটা বাড়লে এটা বাড়লে, এটা এদিকে বাড়লে এদিকে বাড়লে সরল সম্পর্ক, বা এদিকে কমলে এদিকে বাড়লে, মানে একদিকে বাড়া কমা হলে ব্যস্ত সম্পর্ক হয়ে যায়, তাই তো? এখানে দেখো 3টি শর্ত দিয়েছে। তার মানে আমাকে কি করতে হবে? দুটোর মধ্যেই আমাকে সম্পর্ক বার করতে হবে। একটাকে স্থির ধরে বাকি দুটোর মধ্যে সম্পর্ক বার করব, আবার অপরটাকে স্থির ধরে বাকি দুটোর মধ্যে সম্পর্ক বার করব। দেখ, তাহলে প্রথমে কি লিখব? যখন লোক সংখ্যা স্থির। লোক সংখ্যা স্থির। দেখো, এখানে 3টি রাশি দিয়েছে, তাই আমরা সবসময় একটাকে স্থির ধরে বাকি দুটোর মধ্যে সম্পর্ক বার করব। দেখো, প্রথমে লোক সংখ্যা স্থির। লোক সংখ্যা স্থির মানে কি জিনিসটা বোঝো। 14 জন লোক 4 ঘন্টা করে কাজ করলে 15 দিন সময় নেয়। এবার পরেও 14 জনই ধরবো, 24 জন আমরা ধরবো না, তাই লোক সংখ্যাটাকে স্থির ধরলাম। মানে 14 জন লোকই এবার 7 ঘন্টা করে কাজ করবে, কতদিন সময় নেবে সেটা আমাকে হিসাব করতে হবে। তাই লোক সংখ্যা স্থির রেখেছি, তাহলে লোক সংখ্যাটাকে সাইডে রাখো। তার মানে মনে করবো এটা এই জিনিসটা নেই, এর মধ্যে সম্পর্ক বার করবো। দেখো, যদি দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজটি শেষ হয়। এবার দৈনিক, দেখো দৈনিক কাজের পরিমাণটা বাড়িয়ে দিল, কাজের সময়টা বাড়িয়ে দিল। দৈনিক 4 ঘন্টার বদলে 7 ঘন্টা করে কাজ করবে। তাহলে আমার যে 15 দিন সময় লাগতো, সেই সময়টা কম লাগবে না বেশি লাগবে? যখন দিনে 4 ঘন্টা করে কাজ করতাম 15 দিন সময় লাগবে। এবার দিনে কাজের পরিমাণ আমি বাড়িয়ে দিয়েছি, তাহলে 7 ঘন্টা করে কাজ করব। নিশ্চয়ই আমার কাজটি অল্প দিনে শেষ হয়ে যাবে, আগের তুলনায় কম দিন লাগবে। তাই দেখো, এদিকে বাড়লো এদিকে কমলো। আবার মনে করো দৈনিক 4 ঘন্টা করে কাজ করলে আমার যে সময় লাগে, আমি দৈনিক 1 ঘন্টা করে কাজ করব। তাহলে দৈনিক যদি 1 ঘন্টা করে কাজ করি, তাহলে আমার অনেক দিন সময় লেগে যাবে কাজটি শেষ করতে। তাই দেখো, এদিকে যদি কমে তাহলে এদিকে বেড়ে যাচ্ছে। তাই কি লিখবো? যখন লোক সংখ্যা স্থির, লেখো দৈনিক কাজের সময় বাড়লে সময় কমবে। আবার দৈনিক কাজের সময় কমলে
মোট সময় বাড়বে, তাই তো? এই জিনিসটা আমরা বুঝলাম। তার মানে সম্পর্কটা কি পেলাম দেখো, এদিকে বাড়লে এদিকে কমছে, এদিকে কমলে এদিকে বাড়ছে। তাহলে দেখতেই পাচ্ছি যে এটা সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার কি লিখব, সুতরাং দৈনিক কাজের সময় ও মোট সময় বা দিন সংখ্যা, মোট সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, দেখো এইবার যখন আমরা দুটো শর্ত নিয়ে মানে দুটো রাশি নিয়ে অঙ্ক করেছি, তখন আমরা ডাইরেক্ট এর সাথে গুণ করে দিয়েছিলাম, তাই তো? যে ভগ্নাংশটা আছে গুণ করে দিয়েছিলাম। কি সরল সমানুপাতই আমরা বার করতাম। সরল সমানুপাতে মানে এটার সাথে এটা সরল সমানুপাত ছিল, মানে এইটা অনুপাত এইটা, আর ব্যস্ত হলে এটার সাথে এটা উল্টে যেত। ঠিক আছে, কিন্তু এখানে দেখো তিনটে রাশি চলে এসছে, তাই এই ক্ষেত্রে ওইভাবে করাটা একটু জটিল হয়ে যায়। তাহলে কি করব, যখনই দেখব, দেখো একটা সম্পর্ক বার করলাম, তো এটার মধ্যে এটা সম্পর্ক, এই জিনিসটা ভালো মতো বুঝবে। এইটার সাথে এইটা সম্পর্ক বার করছি, ব্যস্ত সম্পর্ক। এইখানে সম্পর্কটা বেশি ফ্যাক্টর না। কি ফ্যাক্টর, দেখবে যে এইখানে জিনিসটা বাড়লো না কমলো, দেখো 4 ছিল 7 হলো, তাহলে 7 হলো। তাহলে এইখানে যদি কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে আমার সময় কমছে না বাড়ছে? সময় আমার কি কমে যাচ্ছে। দেখো দৈনিক কাজের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আমার সময় কম লাগছে, যেহেতু আমি প্রতিদিন কাজের সময়টা বাড়িয়ে দিয়েছি, তাহলে আমার কাজটা অল্প দিনে শেষ হয়ে যাবে। তাই দেখো এখানে দেখবে কত হলো, ছিল 4 হলো 7, তার মানে এদিকে বাড়লো, তার মানে এদিকে কমবে না বাড়বে? এখানে যেহেতু বেড়েছে তাই এখানে কমেছে, তাই দেখো এইখানে যেহেতু কমেছে তাই এখানে ডাইরেক্ট একটি ভগ্নাংশ বার করব। সুতরাং ভগ্নাংশটি হলো কি হবে, দেখো এদিকে যেহেতু কমেছে, কম মানে হচ্ছে 1-এর ছোট, কম মানে মনে রাখবে 1-এর ছোট। আর যদি এদিকে বেশি হতো, যদি এদিকে বেড়ে যেত, তাহলে 1-এর বড়। এইবার এই যে 4 আর 7 এই ভগ্নাংশটা আমরা এমনভাবে সাজাবো, যেহেতু এদিকে কি এদিকে বাড়লো এদিকে কমলো, তার মানে 1-এর ছোট হবে। তাই এই ভগ্নাংশটাকে আমি 1-এর ছোট রূপে সাজাবো। কীরকম, দেখো 4/4 আর 7 আছে, তার মানে আমরা 4/7 লিখলে দেখো কি ওপরেরটা ছোট হয়ে গেল, আর নিচের থেকে ওপরেরটা যদি ছোট হয় তাহলে সেটা 1-এর ছোট চলে আসে। এটা আমরা জানি, এটা প্রকৃত ভগ্নাংশ। তাই এদিকে বাড়লো এদিকে কমলো, আমাকে দেখতে হবে এইটা না এইটা দেখতে হবে যে এদিকে বাড়লো না কমলো। এদিকে যেহেতু বেড়েছে এদিকে যেহেতু কমেছে, তাই আমার কমে গেল। কম মানে হচ্ছে 1-এর ছোট বার করতে হবে এই ভগ্নাংশটাকে। তাই কি হবে, এইটা 1-এর ছোট মানে 4/7 লিখবো। সুতরাং ভগ্নাংশটি হলো 4/7। আশা করি বোঝা গেছে। তাহলে এইটা দেখো এই ভগ্নাংশটা আমরা পেয়ে গেছি। যখন আমরা এই এক্সের মানটা বার করব, তখন 15-র সাথে ডাইরেক্ট আমরা কোনটা গুণ করব, এই জিনিসটা গুণ করব। তাহলে আমাকে আর বুঝতে অসুবিধা হবে না যে 4/7 হবে না 7/4 হবে। তাহলে কি করে বুঝবো, দেখতে হবে এইখানে এইটার আর এইটার সম্পর্কের মধ্যে, সম্পর্ক যাই আসুক, সরল আসুক বা ব্যস্ত আসুক, সেটা কোনো ব্যাপার না। অনেকে এইভাবে মুখস্থ করে যে ব্যস্ত হলে এটা একই থাকবে, সরল হলে উল্টে যাবে, কিন্তু না, সব ক্ষেত্রে এরকম হয় না। কিছু কিছু অঙ্ক আছে যেটা ব্যস্ত হলেও তোমার উল্টে যায়, আবার সরল হলেও একই থাকে। বোঝা গেছে? তাই আমি এইভাবে মনে করাচ্ছি তোমাকে যে ব্যস্ত হোক বা সরল হোক, সেটা তো আমরা সম্পর্কটা বার করব। আমাকে মেন দেখতে হবে এখানে বাড়লো না কমলো। যদি এখানে কমে তাহলে ভগ্নাংশটা 1-এর ছোট হবে, যদি এখানে বাড়ে তাহলে ভগ্নাংশটা 1-এর বড় হবে। বোঝা গেছে? তাহলে ভগ্নাংশটা দেখো পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। এইবার লোক সংখ্যা স্থির রেখে এটা পেয়েছি। এবার দৈনিক কাজের সময় স্থির রাখবো। কি লিখবো, যখন দৈনিক কাজের সময় স্থির। ঠিক আছে, আচ্ছা এবার কি লিখবো, দেখো দৈনিক কাজের সময় স্থির মানে এটাকে আর ধরবো না, এবার লোক সংখ্যা আর সময়ের মধ্যে সম্পর্ক বার করবো। দেখো এবার একইভাবে জিনিস বুঝবো, লোক সংখ্যা বাড়লে, দেখো লোক সংখ্যা যদি বাড়ে, যে কাজ 14 জন লোক 15 দিনে সম্পূর্ণ করতো, সেই কাজ 24 জন লোক করবে এবার। তার মানে কি লোক সংখ্যা বেড়ে গেল, তাহলে আমার কাজটা অল্প দিনেই শেষ হয়ে যাবে। যদি লোক সংখ্যা কম লাগে, মানে লোক সংখ্যা আমি কম দিয়েছি, যেখানে 14 জন কাজ করতো সেখানে মনে করো 1 জন কাজ করবে, তাহলে 14 জনে 15 দিন সময় নিত, তাহলে 1 জন অবশ্যই বেশি দিন লাগবে অনেক। তাই লোক সংখ্যা যদি বাড়ে তাহলে সময় কম লাগছে, তাই তো? লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে। আবার লিখবো একইভাবে, আবার লোক সংখ্যা কমলে সময় কি বেশি লাগবে।
বেশি লাগবে। এবার সম্পর্কটা বার করব, তাহলে দেখো এদিকে বাড়ছে, এদিকে কমছে, এদিকে কমছে, এদিকে বাড়ছে, তার মানে কি ব্যস্ত সম্পর্ক। সুতরাং লোক সংখ্যা লেখো, লোক সংখ্যা, আমি যেহেতু তাড়াতাড়ি লিখছি হাতের লেখাটা একটু অন্যরকম হবে, তোমরা কষ্ট করে বুঝে নেবে, আমি তো মুখে বলে দিচ্ছি, অসুবিধা হওয়ার কথা না। লোক সংখ্যা ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার যেটা বলেছিলাম সম্পর্কটা ফ্যাক্টর করে না, ভগ্নাংশটা কী হবে, ঠিক আছে। দেখো এইবার দেখতে হবে এইদিকে বেড়েছে বা এদিকে কি হবে সেটা দেখতে হবে। দেখো লোক সংখ্যা বেড়েছে, অরিজিনালি এখানে 14 থেকে 24 হয়েছে, তাই লোক সংখ্যা বেড়েছে, তাহলে এখানে সময় কম লাগবে না বেশি লাগবে, সময় কম লাগবে, তাই কি লিখব, ভগ্নাংশটি হলো, এখানে আমি লিখে দিচ্ছি, তাই ভগ্নাংশটি হলো কী হবে বলো, এদিকে বেড়েছে এদিকে কমেছে, তার মানে একের ছোট, তাই একের ছোট, এখানে 14 এখানে 21, কোনটা কী করলে একের ছোট হবে, 14/24, একের ছোট, তার মানে দেখো এদিকে যেহেতু কমেছে তাই এটা কম রাখতে হবে, একের ছোট রাখতে হবে, তাই 14টাকে ওপরে রাখবো, 24টাকে নিচে রাখবো। যদি এখানে বাড়তো তখন কিন্তু 24/14 হতো, বোঝা গেল। দেখো আমরা দুটো ভগ্নাংশ পেয়ে গেছি, একটা 4/7, এটার মধ্যে সম্পর্ক 4/7, আর একটা এটার মধ্যে 14/21, 14/24 পেয়েছি, ঠিক আছে। এবার আমরা ডাইরেক্ট লিখবো কি, নির্ণেয় সময়, এখানে আমি ছোট করে মুছে দিই, কি বার করব, নির্ণেয় সময়। দেখো কত দিয়ে গুণ করবো, এখানে যে 15টা আছে এটা কোনো পাল্টাবো না, এটা 15ই থাকবে, 15 গুণ, এইবার যে দুটো ভগ্নাংশ পেয়েছি সেই দুটো ভগ্নাংশ এখানে গুণ করে দাও, 4/7 গুণ 14/24। এবার যেভাবে তোমরা কাটাকুটি করো, এক একজনের এক এক নিয়ম, সেভাবে তোমরা কাটাকুটি করতে পারো। দেখো 7 দিয়ে 14কে কাটবো, 7 গুণে 14, 4 দিয়ে 24কে কাটলে 4 6 24, 2 দিয়ে আবার 6কে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে 15কে কাটলে 3 5 15। তার মানে দেখো ওপরে কি পেলাম, শুধু 5 পেলাম, তার মানে কি এটা সময়, তার মানে দিন, তার মানে উত্তর কি লিখবে এবার, 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে মোট সময় আমার 5 দিন লাগবে। আশা করি বোঝা গেছে, যদি তারপরও না বোঝো ভিডিওটা একটু আবার আগে দিয়ে দেখে নাও, আমি আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো আমি খুব সহজ নিয়ম তোমাদের বুঝিয়ে দিলাম। দেখো আবার অনেকে এরকমভাবে করে যে দুটোই যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে ওপরে যেগুলো আছে সব গুণ হয়ে যাবে। দেখো 14 4 15, 14 4 15, নিচে 7 24, এইভাবে দেখো দুটো ব্যস্ত হলে সেই ক্ষেত্রে দেখা গেলো একটা ব্যস্ত আসলো একটা সরল আসলো, তখন সেই ক্ষেত্রে আবার ক্রস হয়ে যায়, এরকমভাবে ক্রস হয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে জটিল নিয়মটা একটু জটিল হয়ে যায়, তাই আমি ওই নিয়মটা তোমাদের দেখালাম না। আশা করি এইটাই খুব সহজ মনে হলো, যে এইদিকে যদি কমে তাহলে ভগ্নাংশটা একের ছোট হবে, এদিকে যদি বাড়ে তাহলে ভগ্নাংশটা একের বড় হবে, ঠিক আছে। চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার 2 অঙ্কটা, সুভাষ কাকার হাতের লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে, ঠিক আছে। তার মানে মোট বইটা 105 পৃষ্ঠার, প্রতিটি পৃষ্ঠায় 25টি করে লাইন আছে, আচ্ছা প্রত্যেকটি লাইনে আবার 8টি করে শব্দ আছে। এইবার বলেছে এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে, প্রতিটি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে আর লাইনে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইতে কত পৃষ্ঠার বই হবে সেটা হিসাব করতে বলেছে। দেখো আমি রাশি 3টি লিখে নিয়েছি, পৃষ্ঠা তোমাকে বার করতে বলেছে কত পৃষ্ঠার বই হবে, তাই পৃষ্ঠা আর প্রতি পৃষ্ঠার লাইন কয়টি আছে সেটা এখানে, আর প্রতি লাইনে কয়টি শব্দ সেটা এই পাশে লিখেছি, ঠিক আছে। তার প্রথম লাইনটা বলেছে 105 পৃষ্ঠার বই, তার মানে এখানে হবে 105 পৃষ্ঠার বই। তারপরে বলেছে যে 25টি করে লাইন আছে, প্রতি পৃষ্ঠার লাইন, তার মানে 25টি করে লাইন আছে আর প্রত্যেক লাইনে কয়টি করে শব্দ, 8টি করে শব্দ। এটা আমরা শর্তটা সাজিয়ে নিলাম। পরের শর্তটা বলেছে যদি 30টি করে লাইন থাকবে 30টি করে এবং প্রত্যেক লাইনে 10টি করে শব্দ, তাহলে সেই ক্ষেত্রে কতগুলো পৃষ্ঠা হবে সেটাই তোমাকে এখানে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে একইভাবে যেহেতু 3টে রাশি চলে এসছে, একটাকে স্থির করব, বাকি দুটোর মধ্যে সম্পর্ক বার করব, তাহলে একইভাবে লিখব, যখন প্রতি লাইনের শব্দ স্থির তখন প্রতি পৃষ্ঠার লাইন, দেখো আমার প্রত্যেকটা পৃষ্ঠায় 8টা শব্দ আছে, মানে প্রত্যেকটা লাইনে 8টা শব্দ 8টা শব্দই থাকবে। এইবার বলেছে যে এই দুটোর মধ্যে সম্পর্ক কী করে বার করবো, প্রতি পৃষ্ঠার লাইন যদি 25টি করে একটা পৃষ্ঠা লাইন থাকে তবে 105 পৃষ্ঠা প্রয়োজন হয়। এবার প্রতি পৃষ্ঠায় 30টি করে রেখেছে, তাহলে প্রতি পৃষ্ঠায় যেহেতু লাইন বেড়ে গেল
লাইন, প্রত্যেক লাইনে 8টা করেই শব্দ আছে, যেহেতু লাইন বেড়ে গেল 5টা আরও লাইন বেড়ে গেছে, তার 5টা লাইনে আরও 8টা করে শব্দ বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার 25টি লাইন থাকলে 105টা পৃষ্ঠা প্রয়োজন হতো। এবার সেখানে 30টি লাইন, মানে লাইন সংখ্যা বেড়ে গেছে, তাহলে পৃষ্ঠা আমার কম লাগবে তো, যেহেতু একটা পৃষ্ঠার মধ্যে লাইন আমি বেশি পেয়ে গেছি, তার মানে শব্দ আমার ওর মধ্যে বেশি ধরাতে পারবো, আর শব্দ বেশি ধরাতে পারলে কি আমার পৃষ্ঠার সংখ্যা কম লাগবে, তাই তো? তাই দেখো, লাইন যদি বেড়ে গেল তাহলে পৃষ্ঠা আমার কম লাগছে, আর লাইন যদি কমে যায় তাহলে পৃষ্ঠা আমার অনেক বেশি লাগবে। তাই কি করে লিখবো যে তখন লাইন, পুরোটা না লিখলেও হবে, লাইন বাড়লে পৃষ্ঠা কম লাগবে, আবার লাইন কমলে পৃষ্ঠা বেশি লাগবে। সুতরাং প্রতি পৃষ্ঠার লাইন ও পৃষ্ঠা সংখ্যা বা পৃষ্ঠা পরস্পর কি হবে, দেখো এদিকে কমছে, এদিকে বাড়ছে, এদিকে বাড়ছে, এদিকে কমছে, সুতরাং কি হবে, পরস্পর ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? তাহলে ব্যস্ত সম্পর্ক পেয়েছি, তাহলে কি লিখবো, সুতরাং ভগ্নাংশটি হলো, ভগ্নাংশ বার করব, তাহলে যে ভগ্নাংশটা পাবো সেই ভগ্নাংশটা 105-এর সাথে গুণ করে দিলেই উত্তর পেয়ে যাব। সুতরাং ভগ্নাংশটি হলো, কি হবে দেখো, দেখতে হবে এদিকে বেড়েছে না কমেছে। দেখো 25 থেকে 30 মানে লাইন সংখ্যা বেড়ে গেছে, তাহলে পৃষ্ঠা সংখ্যা কি কমে যাবে, তাই আমার পৃষ্ঠার সংখ্যা কমলো, তাই এইটার উপর নির্ভর করবে ভগ্নাংশ ছোট হবে না বড় হবে। তাহলে যেহেতু পৃষ্ঠা কমেছে তাই ভগ্নাংশ 1-এর ছোট হবে, তাই কি হবে 1-এর ছোট মানে 25/30, এটা 1-এর ছোট, তার মানে এটা এই ভগ্নাংশ পেয়ে গেছি। এইবার এইটার সাথে সম্পর্ক বার করব। এবার কি লিখব, যখন লাইন সংখ্যা বা লাইন, যখন লাইন স্থির, প্রতি পৃষ্ঠায় লাইন স্থির, তখন শব্দ প্রতি পৃষ্ঠার, আমি শর্টকাটে করছি, তোমরা পুরোটা লিখবে, প্রতি পৃষ্ঠার শব্দ বাড়লে পৃষ্ঠার সংখ্যা বাড়বে না কমবে, বলো? পৃষ্ঠার লাইন আমার একই আছে, এবার এক একটা লাইনে আমি 8টা করে শব্দ যদি রাখি তাহলে 105 পৃষ্ঠা প্রয়োজন হয়। এবার একটা লাইনে আমি 10টা করে শব্দ রাখবো, তার মানে শব্দ আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে একটা পৃষ্ঠার মধ্যে অনেকগুলো শব্দ লিখতে পারছি। লাইনে যদি আমি শব্দ বাড়িয়ে দিই পৃষ্ঠা আমার অবশ্যই কম লাগবে, কারণ একটা পৃষ্ঠার মধ্যে তাহলে আমি বেশি লাইনের মধ্যে শব্দ লিখতে পারবো, তাই শব্দ বেড়ে গেল অর্থাৎ পৃষ্ঠা কম লাগবে। আর শব্দ যদি কমে যায় মানে একটা লাইনে আমি শব্দ কম করে লিখবো, তাহলে আমার অনেক পৃষ্ঠা লাগবে, ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে তখন শব্দ বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমবে, আর শব্দ কমলে পৃষ্ঠার সংখ্যা বাড়বে। হয়ে গেল। এবার কি, সুতরাং ভগ্নাংশটি হলো, কি হবে বলো? এখানে দেখতে হবে এটার সাথে এটা এদিকে বাড়ছে না কমছে, দেখতে হবে 8 থেকে 10 হয়েছে মানে কি শব্দ বেড়েছে, তাহলে শব্দ বাড়লে পৃষ্ঠা সংখ্যা কম লাগবে, তাই তো? যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক তাই শব্দ বেড়েছে তাই পৃষ্ঠা সংখ্যা কমেছে। যদি মনে করি এখানে 8 থেকে 6 আসতো তাহলে শব্দ কমেছে, তাহলে এখানে কি পৃষ্ঠা বেশি লাগতো, সেই ক্ষেত্রে কিন্তু 1-এর বড় হয়ে যেত। ঠিক আছে, যেহেতু এখানে লাইনের শব্দ বেড়েছে তাই অবশ্যই পৃষ্ঠা কম লাগবে, আর কম মানে ভগ্নাংশটা হবে 1-এর ছোট মানে 8/10। ঠিক আছে, তাহলে কি হবে, নির্ণেয়, এবার সরাসরি লিখবো নির্ণেয় পৃষ্ঠার সংখ্যা কত পেয়েছি, 105-এর সাথে গুণ করবে, 105 গুণ প্রথম ভগ্নাংশ 25/30 গুণ পরের ভগ্নাংশ 8/10। এবার কাটাকুটি করো, 105-এর নিচে কিছু নেই মানে 1, এবার কাটাকুটি করবো, কত দিয়ে ওপর নিচে কাটাকুটি হয়, 5 দিয়ে 5 × 5 = 25, 5 × 6 = 30, আবার এই 5 দিয়ে 10কে কাটলে 5 × 2 = 10, 2 দিয়ে 8কে কাটলে 4 × 2 = 8, 2 দিয়ে আর 6-এর মধ্যে কাটাকুটি করো, 2 দিয়ে 2 × 2 = 4, 2 দিয়ে 3 × 2 = 6, 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 3 × 5 = 15, কত আছে ওপরে 35 আর 2, 35 × 2 = 70। তার মানে দেখো, মানে প্রতি পৃষ্ঠায় যদি 30টি করে লাইন থাকে এবং প্রত্যেক লাইনে যদি 10টি করে শব্দ থাকে তাহলে মোট পৃষ্ঠা কত লাগছে, 70টি। বোঝা গেছে? আচ্ছা, তো আশা করি বোঝা গেছে। তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার 3 অঙ্কটা কি আছে, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন
5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে সেটাই ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। দেখো এখানে তোমাকে 540 বিঘা জমি চাষ করতে হবে 14 দিনে, ঠিক আছে? কতগুলো ট্রাক্টর লাগবে প্রথমে বলে দিয়েছে শর্তটা, 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করে ফেললো। তার মানে দেখো 120 বিঘা জমি চাষ হয়ে গেল কত দিনে? 4 দিনে। কতগুলো ট্রাক্টর? 5টি ট্রাক্টর, ঠিক আছে? এই জায়গাটা একটু বুঝবে, আমরা প্রথমে লাইনটা প্রথমে লিখে ফেলি তাই গোলমেলটা হয়ে যায়, কিন্তু এখানে দেখো শেষেরটা আগে লিখবো। 120 বিঘা জমি চাষ করা হয়ে গেছে 4 দিনে, মানে 5টি ট্রাক্টর দিয়ে কাজ করা শুরু হয়ে গেছে। কাজ করতে করতে দেখলো যে 4 দিনে তারা মিলে 120 বিঘা জমি চাষ করতে পেরেছে। তাহলে এইবার আমাকে 14 দিনের কাজটি শেষ করতে হবে, 540 বিঘা জমি চাষ করবে। তাহলে কাজ যখন শুরু করেছিল 4 দিন হয়ে যাওয়ার পরে বলছে আর কতদিন সময় আছে? 14 দিনের কাজটি শেষ করতে হবে, 4 দিন হয়ে গেছে, তার মানে আর 10 দিন সময় আছে, ঠিক আছে? তাহলে এই 4 দিনে 120 বিঘা জমিতে চাষ করে ফেললো। মোট কত জমি চাষ করতে হবে? 540, তার মধ্যে 120 বিঘা চাষ হয়ে গেছে, আর কত পড়ে রইলো? 420 বিঘা জমি পড়ে রইলো। কতগুলো ট্রাক্টর আরও নিয়োগ করতে হবে সেটাই তোমাকে বার করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে প্রথমে যে এই 420 বিঘা জমি যে পড়ে আছে বাকি 10 দিনে কতগুলো ট্রাক্টর মোট চাষ করবে সেটা প্রথমে আগে বার করতে হবে। তাহলে একই নিয়মে বার করব, যখন জমি স্থির, আমি মুখে বলছি তোমরা লিখে নাও, যখন জমি স্থির তখন সময় বাড়লে ট্রাক্টর কী হবে? বাড়বে না কমবে বলো? ট্রাক্টর বাড়বে না কমবে? যদি সময় বাড়ছে, মনে করো আমি সময় বেশি পেয়ে গেছি, তার মানে আমার অল্প ট্রাক্টরে কাজ হয়ে যাবে। যদি সময় মনে করো 4 দিনে শেষ করতে হবে, সেখানে আমার 1 দিনে শেষ করতে হবে। তাহলে 1 দিনে যদি শেষ করতে হয় তাহলে আমার তো বেশি পরিমাণ ট্রাক্টর লাগাতে হবে। তাই সময় যদি বেশি পাই অল্প ট্রাক্টরে হয়ে যাবে, সময় কম পেলে বেশি ট্রাক্টর হয়ে যাবে। তার মানে কি সময় বাড়লে ট্রাক্টর কম লাগবে বা কমবে। আর যদি সময় কমে তাহলে ট্রাক্টর বাড়বে। যেহেতু অল্প সময় কাজটি শেষ করতে হবে তাহলে ট্রাক্টর বেশি পরিমাণে লাগবে। সুতরাং এবার সম্পর্কটা লিখব যে সময় ও ট্রাক্টর পরস্পর কি সম্পর্কে আছে বলো? একটা বাড়ছে আর একটা কমছে, তাই ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। এইবার জমি স্থির রেখে এই দুটোর মধ্যে সম্পর্ক বার করেছি। এবার সময় স্থির, এবার যখন সময় স্থির তখন একইভাবে জমি বাড়লে ট্রাক্টর বেশি লাগবে না কম লাগবে বলো? জমি বাড়লে ট্রাক্টর কী হবে? বাড়বে না কমবে? দেখো যেখানে 120 বিঘা জমি চাষ করতে লাগে 5টি ট্রাক্টর, সেখানে আমি একই সময়ে 440 বিঘা জমি মানে বেশি পরিমাণ জমি চাষ করবো, তার মানে অবশ্যই আমাকে বেশি ট্রাক্টর লাগাতে হবে। আর যদি জমির পরিমাণ কমে যায় তাহলে আমার অল্প ট্রাক্টরে হয়ে যাবে। তাই একটা বাড়লে দেখো আরেকটাও বাড়ছে, তাই জমি বাড়লে ট্রাক্টর বাড়বে, আর জমি কমলে ট্রাক্টরও কম লাগবে বা কমবে। সুতরাং জমি ও এখানে ভগ্নাংশটা বার করা হয়নি, আমি একবারে দুটো বার করে দিচ্ছি। দেখো জমি ও ট্রাক্টর পরস্পর কি সম্পর্ক আছে? দুটোই যেহেতু বাড়ছে তাই সরল, বা দুটোই কমছে তাই সরল সম্পর্ক। এবার আমাকে ভগ্নাংশ বার করতে হবে। দেখো প্রথমে এটা বার করে নিই, সময় ও ট্রাক্টরের মধ্যে এখানে লিখব ভগ্নাংশটি হলো কি হবে? দেখো সময় এখানে কমেছে, তাহলে সময় বেড়েছে, 4 দিনে চাষ করতে সেখানে 10 দিন পেয়েছি, তাহলে সময় বেশি পেয়েছি, ট্রাক্টর আমার কমবে, তাই তো কম লাগবে ট্রাক্টর, তাই সময় বেশি পেয়েছি এখানে কমলো। তাহলে এইটা যেহেতু কমলো তাই ভগ্নাংশটা আগে ছোট হবে, তাই 4/10 হবে। এবার দেখো এইটা ভগ্নাংশ বার করি, এখানে লিখব ভগ্নাংশটি হলো কি হবে? জমি দেখো বেশি হয়েছে, ছিল 120 হয়েছে 420, তার মানে বেশি পরিমাণ হয়েছে জমি, তাই বেশি পরিমাণ জমি চাষ করতে হলে ট্রাক্টর আমার বেশি পরিমাণে লাগবে, তাই এখানে বেড়েছে, তার মানে এটা ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে কি হবে? 420/120। বোঝা গেছে? এবার ডাইরেক্ট অঙ্ক করব কি? নির্ণেয় ট্রাক্টর সংখ্যা, নির্ণেয় ট্রাক্টর
সংখ্যা। কি হবে? 5 দিয়ে গুণ হবে বলেছি, যেহেতু একটা ভগ্নাংশ পাবো সেটার সাথে এখানে যা থাকবে সরাসরি গুণ করে দেবে। তাহলে 5, প্রথম ভগ্নাংশ পেয়েছি 4/10, পরের ভগ্নাংশ পেয়েছি 420/120। বোঝা গেছে? এবার সহজে কাটাকুটি করো, যেভাবে কাটাকুটি করো সেভাবে। 5 দিয়ে যদি 10কে কাটে 5 দুগুণে 10, শূন্যর সাথে শূন্য কেটে দিলাম। 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, আর 2 দিয়ে 12কে কাটলে 6 দুগুণে 12, 6 দিয়ে 42 কাটলে 7, 6 7 42। তার মানে কত হলো দেখো? 7টি। তাহলে কি দেখো, যে পরিমাণ যেভাবে কাজ করছিলাম সেইভাবে যদি কাজ করি তাহলে 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে আমার মোট কতগুলো ট্রাক্টর লাগবে? 7টি। এবার তোমাকে বার করতে বলেছে এখানে যে কতগুলো ট্রাক্টর আরও লাগবে। 5টি ট্রাক্টর দিয়ে তারা কাজ করা শুরু করেছে, তাহলে আরও কতগুলো ট্রাক্টর লাগবে? তাহলে দেখো ট্রাক্টর মোট লাগবে হচ্ছে 7, 5টি ট্রাক্টর অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, তার মানে সুতরাং আর কতগুলো ট্রাক্টর লাগবে? আর 2টি ট্রাক্টর লাগবে। বোঝা গেছে? তো ফ্রেন্ডস, আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসই 30 মিনিটের মধ্যে রাখতে, যেন তোমাদেরও দেখতে কোনো বোরিং না লাগে। তো যেহেতু অঙ্কগুলো একটু বড় বড়, তাই টাইমটা একটু বেশি লেগেছে। তো তাই আজকে 3 পর্যন্ত অঙ্ক থাক, এর পরের দিন 4 থেকে অঙ্ক করা শুরু করবে একইভাবে। আর এই ক্লাসটা কন্টিনিউ চলবে পরপর। তাই পরের ক্লাসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।